উপস্থিত সকল কবিগান পিপাসু ভক্ত মন্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদে ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যুগনায়ক পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, জগৎমাতা শান্তি দেবী এবং আদ্যাশক্তি রূপিণী সত্যভামা মায়ের শ্রীপাদ পদ্মে তৎস প্রণাম জানাই আমার কবিগুরু শ্রদ্ধেয় লোককবি শিশির সরকার মহাশয়ের শ্রীপাদ পদ্মে, যার কৃপায় আজ দেশ বিদেশে কবি গান গাওয়ার ক্ষমতা হয়েছে। যদিও আমরা সেই বাবুর প্রকৃত ভাবমার্গের শিষ্য নয়, কারণ সেই বাবার নাম তো রাখতে পারে না, আর বাবার নামের কলঙ্ক ঘটাই বেড়ায়। যাক, তবুও শাস্ত্রে বলে যদি ভক্তবৃন্দে কৃপা করে অবশ্যই সব হতে পারে। তাই সকলে আশীর্বাদ করবেন দাম যেন এই কাব্যের জগতে আমরা সেই গুরুদেবের সম্মান রাখতে পারি। তাই কবি গান যদি ভালো হয় থাকবে না আফসোস, আর গান ভালো না হলে বলবো আপনাদের আশীর্বাদের দোষ। যাক, আজকের কবি গানের পালা হরিতত্ত্ব এবং ব্রজতত্ত্ব। আমি একদিকে উৎপল সরকার সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকায় কিছু জিজ্ঞাসা করব, অপরদিকে প্রথমে তিনি জবাবের ভূমিকায় দণ্ডায়মান হবেন। তিনি আমাদের দাদা ভাই অসিত সরকার মহাশয়। তাকে দিয়ে মহানন্দ হালদারের ভূমিকায় আমি সদানন্দ হয়ে কিছু প্রশ্ন দিব কাব্য সভায়। তাই এইবার মনে আছে ভাবো, কবিগান শুরু করার আগে আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাবো। কারণ শাস্ত্রে বলে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে কৃণ। যদি মাধবের কৃপা হয় তাহলে সব সম্ভব হতে পারে। তেমনি আমার হরিচাঁদ ঠাকুর আসে বললেন কি, যে মাতা পিতা গাছের গোড়ায়, হরি গাছের ফল, গাছের গোড়া রেখে কেন আগায় ঢালো জল। তাই যদি মাতা পিতা পূর্ণ আশীর্বাদ থাকে তাহলে সে ভগবান এসে কৃপা করে, তাই না? তাই আমার গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতা শ্রীপাদ পদে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে কবি গানের আসর শুরু করছি। যা কবি গানের প্রসঙ্গ অনুযায়ী আগে একখানা গান গাই, তারপরে ভূমিকায় যায়। অনেক কবির মেলা বাবা, আজকে দেখবেন আপনারা কবির খেলা, এক একজনের দেবে খেলা। হরি বল, ধরো। আমার এক ভাই বলছে, দাদা তোমার মুখে পাগল বিজয় সরকার একটা ভাটিয়াল শুনতে চাই, সেই গানটা আগে গাই নাকি? হরি বল। তাই আমাদের সকলকে একদিন চিরবিদায় নিয়ে যে দেশ থেকে এসেছি আবার সেই দেশের মানুষ দেশে চলে যেতে হবে। তাই সেখানে দাঁড়িয়ে আমার ভাবুক কবি, প্রেমিক কবি, কবি গানের চূড়ামণি ভাটিয়াল সম্রাট সেই পাগল বিজয় সরকার যে গানটি রচনা করেছেন সেই গানটি নিবেদন করছি। ভুল ত্রুটি হলে সকলে সন্তান জানে ক্ষমা করবেন। হরি বল। ওরে কোন দিনে খুলিবে নৌকা, দয়াল মাঝি আমার তাই কইও, ওরে পিছনে পড়ে যাই যদি দয়াল মরে ডেকে নয়।
তোমার দেওয়া খেওয়ানা কত শত যাত্রী যাত্রী ওরে বেলা কি হবে হতে হবে তোমার দেওয়া খেওয়ানা এই অসাধুরা খেলা করতে করতে বাবা কখন যে আমার খেলা ডুবে যাচ্ছে এখনো আমি বুঝতে পারি নাই যে পাগল বিজয় সরকার যার আশীর্বাদে বাবা ৬০-৬৫ বছর মহিলার গর্ভে সন্তান হয়েছে সে কয় আমি বুঝতে পারি না। আবার কখনো গানের মধ্যে বলো ভালো কথা পেয়ে গেলাম ভালো কবি হলাম আসলে কি তাই এই জগৎকে শিক্ষা দিবার করে এমন এমন মহামানবাসী চলাচল যেখানে আমার পাগল বিজয় সরকার একদিন কবি জ্ঞান যাচ্ছে একজন দক্ষিণী মা ৬০ বছর পার হয়ে গেছে কিন্তু জীবনে একটা সন্তান পাই না এখন তাই ভাবতেছে এই কবি আলদের কবি সরকারের আশীর্বাদে নাকি বামধারী বা সন্তানহীনা নারীর গর্ভেও সন্তান হয় তাই মনে আছে এই কথা চিন্তা করি আমার মা এসে পাগল বিজয় সরকারের চরণে প্রণাম দিয়ে বলতেছে বাবা এই নারী জীবনে যদি আমি মা ডাক না শুনতে পারি তাহলে আমার মতো এই অভাবী জগতে আর কেউ হয় না তাই পাগল তুমি আমাকে একটু আশীর্বাদ করে দাও যেন আমার সামনের বছর আস্তে আস্তে গর্বে আসছে একটা সুসন্তান
আমার পাগল বিজয় সরকার বাবা আশীর্বাদ দিয়ে তাই যাও মা, সামনের বছর আস্তে আস্তে তোমার গর্বের সন্তান আসবে, আর সেই ছেলে নিয়ে আমি এই আসরে দাঁড়াই একটু বিজ্ঞান যাবে। তা যখন বাবা আশীর্বাদ দিয়ে চলে গেছে, ঘরে গেছে, ওই দিন বিপক্ষে ছিল রসিকলাল সরকার মহাশয় বিপক্ষ। ডাক দিয়ে বলছিল, বাবা তুমি যে একটা মহিলাকে আশীর্বাদ দিলে কখনো সে দেখছো বয়স কত? বলতে কেন? হয়তো 60-62 বছর পার হয়ে গেছে, যে নারীর শরীরে জোয়ার বাটা নাই তার গর্ভে একটা সন্তান হয়নি। কেন পাগল বিজয় বাবা করছি সত্যি না? আজকে আশীর্বাদ কি দিয়ে আস? হ্যাঁ তুমি আশীর্বাদ করিস। বিজয় কয়, শোন রসিক বাবা, যদি সত্যি আমি অন্তর থেকে তাকে আশীর্বাদ করি দাম, তাহলে ভুল হবে না, সামনের বছর আস্তে আস্তে বলে আসবে একটা ভূত থেকে পুত্র সন্তান। কারণ আমি যখন আশীর্বাদ দিচ্ছি তখন তুমি বিজয় সরকার ছিলাম, যার নামে সমন পালায়, যার নামে বাবা রামায়ণের কথা পাইতে যায়, সেই কবি রসরাজ তারক গোসাই বিদায় ছিল। আমার তারকের যে বিক্রি পাওয়া ওর গর্বের সন্তান হবে, তাই ডাকছে, কোথায় বাবা তারক তুমি রক্ষা করলে? আমার এই ভক্তের তোমার জন্য নামের কলঙ্ক না হয়, তুমি এসে এই মন্দিরে তাকে একটু আশীর্বাদ করো, এর সামনের বছর আস্তে আস্তে নারীর গর্ভের সন্তান হবে। বাবা সত্যি দেখা গেল পরের বছর ওই মাটা এসে পাগল বিজয় সরকারের স্মরণে সেই সন্তানটা দিয়ে বলছে, পাগল এই যে তোমার শরীর। বিজয় সরকার বাবা বুঝে গেছে যে আশীর্বাদ দিচ্ছিলাম। তবে মা কাজ থেকে কয় বাবা মনে নেই গত বছর এই আসরে দাঁড়িয়ে আমার আশীর্বাদ করেছিল, তোমার আশীর্বাদে আমার এই গর্বে এই ছেলে হয়েছে, তুমি নাকি আমার এই ছেলে নিয়ে কবি গান গাওয়া। তাই আমার মনে আছে ভাবো তোমার স্মরণে তোমার আমি অর্পণ করে দেবো, কারণ এই সন্তান তো আমার তোমার আশীর্বাদে বলো। পাগল বিজয় সরকার তখন সেই ছেলে নিয়ে আসলে দাঁড়ায় কবি গান গাওয়া, যে ছেলে আজ অম্বর ইসলাম বাবা বনগা বড় ডিপার্টমেন্টে রেলের চাকরি করে, মিথ্যে কথা। সেই পাগল বিজয় সরকার বললো তখন যে বেলা ডুবিয়ে গেল আমি বুঝতে পারলাম, কিন্তু আসলে তো তা নয়। এই জগৎকে শিক্ষা দেওয়া করে জগতে জ্ঞানের আলো প্রকাশ করার জন্য এমন মহামানব রাষ্ট্র করা হবে। তাই আমার পাগল বিজয় সরকার বললেন, তবে আসিবে বন্ধ ওই সাগর পরে ক্লান্ত মনে যদি কখনো সাধুর সঙ্গে যায় আর যাওয়ার মতো শক্তি নাই, তখন কোনো রাস্তায় ভুলে যায়। তাই সেখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় সরকার শেষে তিনি প্রার্থনা করলেন, সেদিনে বন্ধু আমি জানি যেদিন আমার এই পাগল দিদার সঙ্গ হবে, সেদিনে বন্ধু তুমি কথা নিয়ে দাঁড়িয়ে এই ভবঘরে গিয়ে যাবো, সেদিন তুমি নিজের হাতে পরীক্ষা দিয়ে আমাকে ভবঘর সেদিন পার করিয়া দেবে।
নাম দুর্বলের বল নাম মিনে কি আছে বল এ ভব সংসারে, যে করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে দ্বীপকে নিয়ে যায় সেই ভব সিন্ধু বাড়ি। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার, ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু আমায় আসে ভব সিন্ধু সেদিন হয়ে যাবি পার। মাতা পিতার শ্রীচরণে প্রণাম করি বিশুদ্ধ মনে, যাহাদের ইচ্ছার কারণে আমি আসিলাম ভুবনে, তারাই মোর পরম গুরু, যাদের কৃপাতে এই জীবনের শুরু, তারাই বাঞ্ছা কল্পতরু আমার দুর্লভ মানব জীবন। ভক্তবৃন্দের পদতলে পূজা দিলাম ভক্তি ভুলে, আসেন যত শ্রোতা মন্ডল আশিস করবেন দাম, আপনাদের কৃপা হলে জড়তামের যাবে চলিয়ে, আমি এবার সভাতলে গাইব কবি গান। আর যাদের কোন প্রচেষ্টাতে কবি গান হচ্ছে এসব হাতে সকল আর চরণকে আমি জানাই নমস্কার। তারা যেন প্রতি বছর দিতে পারেন এমন কবির আসর আমরাও আসিয়া কাব্য বাসর রচনা করি বলে। আবার এইবার বন্দনা ভাব করি আসার সপরিচয় দেওয়া দরকার। নামটি মম উৎপল সরকার, বলি সবার ঠাই এইবার উৎপল সরকার নামটি সারি, সদানন্দ ব্রহ্মচারী নামটি ধরি। এইবার কিছু যাব প্রশ্ন করি সভ্য সমাজস্থান। তাহলে এইবার মতুয়ার বৈষ্ণব আলোচনা বসে শুনবেন শুধু জনা। আমি বৈষ্ণবের আলোচনা করব সভ্য সমাজস্থান। যেভাবে প্রশ্ন করি আমার মতো যাব সরিয়ে গোসাই এসে এক এক করে তার জবাবগুলো করিয়ে যাবে সাই। তাহলে কারণ আপনারা জানেন সবাই এক কবি দেয় জবাব আর এক কবি ধরে অভাব, এটা কবিদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব। তাই আমি প্রথমে প্রশ্ন করি অভাব বুঝে রেখে যাবো, তারপরে গোসাই এসে তার অভাব পূর্ণ করে যাবে, আবার এরপরে যেজন আসবে সে এসে অভাব দেবে। এই আসছে মেন আলোচনার বিষয়। মনে করলাম ভাবো না আর বেশি বাজে কথা ভাবো না, এইবার আলোচনা করতে চাই সভ্য সমাজস্থান। এইবার আমি উত্তর নামটি দিয়ে ছেড়ে সদানন্দ ব্রহ্মচারী নামটি ধরিয়ে কিছু প্রশ্ন যাব করিয়ে সভ্য সমাজস্থান। যেভাবে প্রশ্নপত্র সবাই করব অত্র দিয়ে তার কৃপা সত্য জবাবগুলো করিয়ে যাবে সাই। আমি আগে প্রথম প্রশ্ন করি তারে, বলো গোসাই আমার ধারে এই যে মতুয়া মতুয়া চরাচরে শনিবারে পাই, আমার কাছে বলো দেখি এই মতুয়ার মূল তাৎপর্যটা কি? প্রথম প্রশ্ন তোমায় নাকি সভ্য সমাজস্থান। আমরা বৈষ্ণব যারা ত্রিনাদপি শ্লোকে বাধা থাকে তারা, এইটা হলো বৈষ্ণবের দ্বারা কথা মিথ্যা নয়। তাই শাস্ত্রে লেখা আছে, আপনাদেরও দেখা আছে কি ত্রিনাদপি শুনিছেন তরু এব সহিষ্ণুনা অমানীয় মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে যারা টিনের মতো স্বভাব হবে, যেমন গাছপালা বাবা যদি ডলিয়ে দিয়ে যান দেখবেন গাছপালা উঠে লাভ দিয়ে পারে, আমার গা পর চাপ দিলি কেন? আবার গাছপালা ওই তৃণ যত যা আছে একটা বৈষ্ণবের স্বভাব এমন হবে। কিন্তু এইটা আমার জানতে হবে যে মতুয়ার মূল ভাবধারাটা কি। আমার কাছে বলো দেখি প্রথম প্রশ্ন তোমার কি সভ্য সমাজস্থান। তোমার কথা যদি ভালো লাগে আমি তোমার পুরো ভাগে চরণা জাগে আমি তোমার কাছে নিব আশ্রয়। যাক প্রথম প্রশ্ন গেল হয়ে কার্জনের কথা কই, এইবার মনে আছে ভাবো দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাব। আমার এই হরিচাঁদ ঠাকুর যিনি, ইনি নাকি সংসারে থেকে চতুরাশ্রম প্রথা করা যায় তাই বলে গেছে নাকি। কি বলছে? করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নাম, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। আমার কাছে বলেন দেখি এই সংসারে থেকে জীবন সবকিছু ওই চতুরাশ্রম প্রথা করা সম্ভব না? কারণ কি চারটে প্রথা কি? গার্হস্থ সংসার যে ধর্ম সেটা গার্হস্থ, সেটা আমি মেনে নিলাম যে মতুয়ারা বাবা গার্হস্থ ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপরে কি? ব্রহ্মচর্য, সংসারে থেকে ব্রহ্মচর্য আমার মনে হয় না রক্ষা হয়, তা যদিও হয় তাও মেনে নেওয়া যায়, অনেক সময় অনেক সাধনার জন্য হতে পারে। তারপরে কি? বানপ্রস্থ, তার মানে কি সংসার ধর্ম ছাড়িয়ে দিয়ে একবারে হরি নাম কৃষ্ণ নাম নিয়ে গুরুদেবের বাড়ি কেউ যায়, কেউ বন জঙ্গলে চলে যায়, তাই না বাবা? তার একটা বানপ্রস্থ। কিন্তু শেষ পর্যন্ত সন্ন্যাস মানে সমস্ত দুঃখ কামনা বাসনা সমস্ত ত্যাগ করিয়ে জন্মের মতো সংসার যায় ছাড়িয়ে এর নাকি প্রকৃত মতুয়া বাজারে আদর্শ হয়। আমার কাছে বলেন দেখি তিনটে প্রথম
পালন করলে ওই শেষে ন্যাসী যে সন্ন্যাস ধর্ম পালন করা সম্ভব না। কারণ সংসারবাসী যারা পূর্ণভোগী হয় তারা ছেলে মেয়ে ডাক দিয়ে কয় বাবা কথা নিবা কালকে একটা সাইকেল কিনে দিবা, যদি কিনে দিতে না পারো পরের দিন ছেলে যে গলা করে নেয় বাসের সাথে, তারপরের দিন নাতি এসে ভাই আমার মোটর সাইকেল দিতে হবে। আমার কাছে বলেন দেখি সারা জীবন যতদিন সংসারে থাকবো এরকম চাওয়া পাওয়া থেকে মুক্তি পাবো না? হ্যাঁ, তাই এই জন্য তোমার কাছে আমার জানিবার বিষয় এই সংসারে থেকে সন্ন্যাসী কেমন করে মতুয়া হয় একটু ভালো করে তুমি দেবে পরিচয়। কিন্তু গোসাই করি না তুমি যেন লোকের মাথায় জবাব দিয়ে জানে বাবা গোয়াল ভোটটা মনে আছে কবে না তোমার গোয়ালের দেখছো তোমার ভাবছো নাকি আমি না পেয়ে যাওয়া না, আমি না পেয়ে যাওয়ার মানুষ না। শোনো বাবা ওই এক বলো নতুন বিয়ে করিয়ে বউ নিয়ে বাড়ি গেছে, ওই বাবা হাসি করে বলো বলবো না কারেক্ট আমার কাছে আমার দেখতে মানে আমার মতো সত্যিয়ে বলো তার কি বুঝছেন। তোর নতুন বউ নিয়ে বাড়ি আইছে, তা ওর বাবাকে এই বলো তেল পাইস নিয়ে বউ নিয়ে আসছিস একা একা নিয়ে ঘরের মধ্যে বসে রয়েছিস। এই যে বাড়িতে কত আত্মীয় স্বজন আছে কথা নিবি বউ মানে পাঠাইয়ে দিল ওদের কাছে একটু আশীর্বাদ নিয়ে আসার দরকার হয়। তা ননদিনে নিয়ে বৌদি চলে গেছে সবার কাছে আশীর্বাদ নিতে গিয়ে দেখাইছে যে তোমার দেখা শ্বশুর প্রণাম করো আশীর্বাদ নাও। প্রণাম করেছিল মাথায় হাত দিয়ে থাক মা থাক কি অবস্থা স্বামী সংসার নিয়ে সুখী। আবার গিয়ে দেখাইছে যে কাকি শাশুড়ি প্রণাম করো আশীর্বাদ দাও, উনিও প্রণাম করি আশীর্বাদ থাক মা ভালো থাকো সুখী হও সময় নিয়ে খুশি হও। আবার গিয়ে দেখাইছে যে দাদু শ্বশুর বলছেন না নাতি বউ প্রণাম করি আশীর্বাদ দিচ্ছে রসের মতো কয় থাক নাতি বউ হাত দেওয়া লাগবে না ভালো থাকো সুখী হও আশীর্বাদের সত্যি নতুন বউকে সে উঠিয়ে মানে কয় মানুষ একটা জন্ম দিয়ে তাই কাটিয়ে পড়ে জন্মে দিয়ে ঘরে ভরিয়ে ভাড়া দিল। তা বাবা ওই করলাম আশীর্বাদের স্রোতে নতুন বউকে সে উঠিয়ে আর ওই যে বল না বল আমার মতো সত্যি বলো দিকে দাঁড়ায় রয়েছে ভিড়ির পর গাড়ি করতেছে গোয়াল ঘরে। আমি বিয়ে করে নিয়ে আসলাম আমার বউ আমার গোলাম না ফিরে ভাড়া হরিয়ে প্রণাম করে বোধ আছে মানে ও যেটুকু কথা সেটুকু আছে। এবার নতুন বউ বুঝতে পারিছে নদীতে আগে দিয়ে করো বৌদি দাদার দিকে বুঝতাও দি আগে খুঁটি বাগিয়ে বা লাগে কথা নিবা আগে দাদার যে শান্ত করবা তা ভাবতে যাক মেন সেটা আগে প্রণাম করে আসি তারপর যাওয়া হইবে কপালে ধরছে আর কি করা যাবে স্বামী আমার সব থেকে দামি। এইবার কি করছে ওই বউটা দেখতেছি নতুন বউ আগেই আসতেছে গুটি গুটি পায় ভাবতেছি সবাই তো আশীর্বাদ দিল তা আমি কি কমাই না মানে টের পায় না কোন জায়গায় কি করতে হয়। তাই এবার নতুন বউ দেখে যে ঠিক ওই পায়ের কাছে চলে গেছে। নতুন বউ ভাবছে সবাই তো এমনি প্রণাম করেছি বউ মানে স্বামীকে সৎসাঙ্গে প্রণাম করবে আসিয়ে যখন ওরা ভূত হয়ে পড়ছে ও ভাবছে আশীর্বাদ তো দেব ওটা কি করবো মানে আটাই পাচ্ছে না দিয়ে দেখ তারপরে আমরা আশীর্বাদ দিয়ে দিলাম। যেই নতুন বয়সে বারবার ফাঁসিয়ে পড়ছে মাথা হাত দিয়ে থাক না থাক শুধু আমি সংসার নিয়ে সুখী হও বউকা এমনি আমি তোর মা নেই আমি কি ক্ষতি করছি তোকে নিয়ে গেছে। তাই গোসাই করি না তুমি যেন এরকম যোগের মাথায় জবাব দিয়ে যায় না যাক যেভাবে প্রশ্ন করি আমার মতো যাবো শুনে সেইভাবে জবাব করে দাও। এইবার মনে মনে আসে বাবু আর দুই সাইডে প্রশ্ন দিয়ে যাবো সভ্য সমাজস্থান। এইবার আমার তারক গোসাই যিনি বাবা নিজে কলম ধরে নিলাম নিতে লিখেছেন তিনি কি মানব কুলে আসিয়ে রসমন্ত সুত হইয়ে জন্ম নিল সফল আমাগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল আমার কাছে বলেন দেখি সনাতনের মধ্যে আবার সূক্ষ্মটুকু থাকে নাকি সনাতন ধর্ম কারে কয় যা শাশ্বত সত্য চিরন্তন সত্য যা সর্বকালে তার সনাতন পায় যার ধ্বংস হয় না তাই না। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর নাকি তারে আবার পাল্টাইয়ে সূক্ষ্ম সনাতন ধর্ম দিয়ে বাবা এইকে তোমার কাছে আমি একটু জানবার প্রয়োজন যে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মের সঙ্গে আবার সূক্ষ্ম কথাটা জড়ালো কিসের তাই যেমন দুধ তার একটা সূক্ষ্ম সত্তা আমরা সর পাই তাই না
কিন্তু এই হরিচাঁদ ঠাকুর যে সনাতনের মতো সূক্ষ্ম সত্তা দিয়ে গেল, তাহলে এই সনাতন ধর্মের মতো সূক্ষ্ম সত্তা কোনটুকু আছে একটু খুলে বলো। সভ্য সমাপ আছে। তৃতীয় প্রশ্ন তোমার কাছে আমার রইল, বোঝা গেছে বাবা? এইবার মনে আছে বাবা, একটা শেষ প্রশ্ন দিয়ে আমার মতো আমি জানিয়ে যাব। কি দেখতে পাই বাবা, এই হরিচাঁদের বাজারে এসে আমরা যেমন আগেও ভগবানের পুজো দিচ্ছি, কিন্তু এই হরিচাঁদের বাজারে এসে ভগবান হরিচাঁদ গুরুচাঁদ তো থাকলো বলে তার পাশে আবার ভক্তদেরও পূজা দেয়, তাই না? আমার কাছে বলেন দেখি, ভগবানের পূজা দিলে ভক্তরা পূজা দিতে পারতেন, আর যদি হয়তো ভক্তরা পূজা দেয় ভগবানের দিবা কেন? তুমি কোন দিকে যাবা? যদি আমার থেকে নাম বলা, নাম থেকে ভক্তরা, তাহলে ভক্তরা পূজা দাও, তুমি ভগবানের দিতে যাবে কেন? আবার এই জন্য প্রশ্ন হয় বাবা, দেখি হরিচাঁদ গুরুচাঁদ তার পাশে আবার অশ্বিনী গোসাইয়ের পুজো দিচ্ছে, দেখছেন? আমার কাছে বলেন দেখি, যুগে যুগে যতবার ভগবান আছে ওই পাশে ওই ভক্তদেরকে পুজো দিচ্ছে না? আর ভগবান শ্রীকৃষ্ণ আমার গৌর হরির পুজো তিনি সবাই দিয়ে হয়ে গেছে, কিন্তু এই হরিচাঁদের বাজারে একটু অদ্ভুত দৃশ্য আমি করে দর্শন। তাহলে এই কোন ভাবে নির্বাহিত হলে পরে ভক্ত ভগবানের আসনে পূজা পেতে পারি, আর অশ্বিনী গোসাইটা কেমন করে এই ভগবানের পাশে জায়গা পায়, তুমি একটু ধরে ধরে আলোচনা করবা সভাপতি। চতুর্থ প্রশ্ন তোমার ধারা আমি করে যাই, তাই মনে করলাম পাবো না, আর বেশি পাবো না, এইবার দ্বিতীয় গানের মধ্যে যাই। ও রবিদা শোনো বাবা, জবাব দিও, কিন্তু এই আসলটা ফেলাইয়ে দিয়ে নকলটা দিয়ে দেয় না। শোনেন, এই একজনের সেই জ্বর হয়েছে, জ্বরের সাথে কোনো ভুলি ছাড়ে না, সে সেই অস্ত্র বাবা চালাকে রাখি, শয়তানের রাখি, সাংঘাতিক চালাক, মারাত্মক চালাক করে না। তা ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলবো না ছেলে জ্বর হয়েছে, একটু ঠিক মতো ওষুধ দেও। তা ডাক্তার দিয়ে দিয়েছে, এই যে গ্যাসের বড়ি, এই যে অ্যান্টিবায়োটিক, এই যে ঠান্ডার বড়ি, তা এই যে প্যারাসিটামল ঠিক মতো খাওয়াই হয়। প্যারাসিটামলটা কিন্তু 3 বেলা খাওয়াতে হবে। তা ডাক্তারবাবু কয়, ডাক্তারবাবু এই জায়গায় তো ঝামেলা বাতাইছে। কেন? কয় আমার ছেলে ওই প্যারাসিটামল তৃতীয় ছাতা গালে দেয় না। কয় তাহলে এক কাজ করো, শোনো, তোমার ছেলে ভালো খায়। কয় আমার ছেলে মিষ্টি রসগোল্লা একটু খায়, তৃতীয় ছাতা মোটে নাই খায়। ডাক্তারবাবু তাহলেও অসুবিধা নাই, শোনো এক কাজ করো, কি ওই যে রসগোল্লা যে বাজারে পাওয়া যায় 5 টাকা 10 টাকা দামের ভালো রসগোল্লা কিনে নিয়ে আসে, ওই রসগোল্লার মধ্যে প্যারাসিটামল ট্যাবলেট বসিয়ে দিয়ে খাওয়াই। কয় শালা ভালো কথা বলছো তুমি। তা বাবা পরপর 3-4 দিন খাওয়াচ্ছে, কিন্তু জ্বরের ছাতা না 3.5 দিন আরো বাড়ে। ও বাবা চিন্তা হয়ে গেছে, সেটা তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ব্যাপার। ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু তুমি ডাক্তারে ছাড়িয়ে দাও। কয় কেন? কয় আমার ছেলের একটু জ্বর হয়েছে, সেই ছাতায় ছাড়তে পারো না। ভাল কি করো? ডাক্তারবাবু কয় জ্বর তো ছাড়িয়ে দেওয়ার কথা বলো, জ্বর আয় কিন্তু ঠিক মতো কাজ করতে ভাই। হ্যাঁ কয় তোমার ছেলেরা ডাক দাও। ছেলেরা ডাক দিয়ে কয় বাবা রসগোল্লা ঠিক মতো খাস তো? কয় রসগোল্লা খাবো না। রসগোল্লা তো ঠিক মতোই খাই, রসগোল্লা ওলি আমি ওলি আর অন্য কিছু চাই। কয় সত্যি কথা বাবা, রসগোল্লা ঠিক মতো খাইস তো? যেমন কইছে ঠিক মতো মাথায় পেঁয়াজ করেছে। কয় শালা তাহলে তো কোনো গোলমাল আছে। কয় ডাক্তারবাবু আমি তো রসগোল্লা ভালো খাই, কিন্তু ওই যে রসগোল্লা তো সব ভালো কথা, ওরা মিষ্টি হতো আমি ভালো খাই, কিন্তু ওই রসগোল্লার মধ্যে যে বিচি থাকে ছাতা ফেলাইয়ে দিয়ে খাই। আমার কাছে বলেন দেখি এই বিচি ছাতা ফেলাইয়ে দিয়ে খালি জ্বর সারে না। তাই গোসাই করি না, তুমি যেন আসল বীজ ফেলাইয়ে দিয়ে জবাব দিয়ে যায় না। যাক মনে আছে বাবা, এবার একটা গান গিয়ে আমার মতো শেষ করে যাবো। অনেক কবি আছে। এই জন্য বাবা আমার মনে হয় না সংসারে থেকে সব সম্ভব হয়, একমাত্র গোবিন্দের নাম করলে সব সংসার বন। এরা তো জগতে কেউ আমার আপন নয়, তাই না? সেই অসার সংসারে থেকে আমার লাভ কি? তাই আমার প্রেমিক কবি পাগল বিজয় সরকার তার ভাটিয়াল গানের মধ্যে রচনা করলেন, আমরা সংসার ছেড়ে কেন যাবো? বলি বল।
যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি একা এসেছিলে, তাই না? আবার যেদিন তুমি যাবা আবার একা চলে যেতে হবে। একমাত্র এই সংসারটা একটা মায়ার অভিনয় মন্ত্র ছাড়া কিছু নয়। তাই আমি মনে করি বাবা, সংসার বড় হয় না। তোমার হরিচাঁদ ঠাকুর এসে সংসার বড় বড় দেখাইয়ে গেল, তাহলে আমার বিজয় সরকার এটা লাগতো না। যারা যাদের আপন ভেবে গেছে এরা কেউ আপন নয়। তাই সেখানে দাঁড়িয়ে বলছে কেহ পিতা কেউ মাতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কীর্তনায় পরিজনের কত পরিচয়। কিন্তু যেদিন তোমার এই দেহ থেকে শেষ নিঃশ্বাস প্রাণ পাখি উড়িয়ে যাবে, বল হরিবল হরিবল বলে সেই শ্মশান ঘাটে নিয়ে যায় তোমার আগুনের চিতায় জুড়াইয়ে ছাই করে দেবে। সেদিন থেকে দেখবা সংসার সব শেষ। মানুষ যেমন স্বপ্ন দেখে না, 4তলা বিল্ডিং হয়েছে, 2 বছর টাকা পাইছি, যার ছেলে মেয়ে নাই তার 3-4টে ছেলে মেয়ে হয়েছে, কিন্তু যখন দেখবেন স্বপ্ন ভেঙে যে সেরা পার্টির উপর শুয়েছিল সেই জায়গায় পড়ে গেছে। এই জন্যই সংসারে কেউ আপন নয়। তাই পাগল বিজয় সরকার গাইলেন, ওরে যাদের আমি এই আপন আপন ওরে স্বপনের সব খেলা, এই খেলার সাথী অজানা বান্ধব তুমি।
ঘুরে ফিরে এই সংসারের কাছে ওরে সংসার আমায় যা যদি আছে ভালো সকল ভাগী ওরে এখন দেখি আমার সকল পাওয়ার ওই বাকি আছে গো। ওরে যে পথে তাহলে যত জন্ম আছে শ্রেষ্ঠ জন্ম হলো এই মানব জন্ম। যে জন্ম পাওয়ার জন্য বাবা দেব দেবতাদেরও বাসনা আছে। ভগবান কখনো মাছ হয়ে এসেছিল, কখনো কষ্ট হয়ে এসেছিল, কখনো কুমির, আবার কখনো নৃসিংহ, কত রূপে, কিন্তু দেখতে পায় কোনো শান্তি নাই তার মধ্যে। কিন্তু জীবনের শেষের বাসনা ছিল যেদিন এই মানব হয়ে জগতে যাব সেদিন আমার জীবন ধন্য হবে। এই জন্য শাস্ত্রে বলেছে কি, নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদ দৈব মানব চিন্তসী মানবে কিং করিষ্যসী। মানে যার পা নাই সে গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ যখন জন্ম দিয়েছ কেন দুইখানা পাও দেয় না, কেন ওই চরম দিলে এই চরম দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আমি ওই সাধু সঙ্গ নিয়ে করতে পারতাম। আবার কেউ দুই পা পেয়েছে ভাবছে কাল চার পা গরু চার পা, কিন্তু গরু কি গোয়ালের চাকিয়ে সে গিয়ে এনে সাধু সঙ্গ করতে হবে। সে বলে যে আমার যদি জন্ম দিলে বাবা পা দিলে কিন্তু আমার মুখে বাক্য কথা বলার ক্ষমতা দিলে, যদি দিতে তাহলে হয়তো হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার জীবন ধন্য হতো। যে মানব জন্ম পেতে আমার দেব দেবতারা বাসনা করেছে, কিন্তু আমরা সেই মানব জন্ম পেয়ে সেই গোবিন্দের নাম করি না বাবা। তাই সেইখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় সরকার পথ দিয়েছেন। ওরে পশু পাখি এই কীটপতঙ্গ ওরে সাধের মানব জন্ম ওই এই সকল জন্মের ছায়া এমন জন্ম কি নিজেকে সমর্পিত করতে। শুধু নামে পেয়ে ভাই বাবা আমার গুরুদেব শিষ্য, তাই না? কিন্তু জীবনে আমরা দেখেছি কত ভক্তরা নিজের জীবনে সমস্ত কিছু গুরুদেবের চরণে অর্পণ করেছে, শ্রী গুরু তার সব কিছু রক্ষা করেছে। আমরা দেখেছি বাবা নিবারণ পাগল, যিনি এসে বাবা গুরু সাহেবের চরণে যখন নিজেকে সমর্পিত করেছিল, ভক্তরা যদি জিজ্ঞাসা করো নিবারণ বাবা তোমার নাকি কয়টা ছেলে আছে, অনেক জমি আছে, তাই না? নিবারণ কয় আমার বলতে কিছু নাই, যা আছে আমার বাবা গুরু সাঙ্গ। কেউ ডাক দিয়ে কয় নিবারণ তোমার নাকি 36টে গাই আছে গোয়ালে, তাই? কেউ গাই তো আমার না, ও সব আমার বাবা গুরু সাঙ্গ। যখন এমন ভাবে বলে ভক্তরা গিয়ে নালিশ করেছে, বাবা গুরু সাহ তোমার নিবারণ যদি কয় যে তোমার বলে 36টে গাই আছে, ও কয় ও গাই আমার না, বাবা গুরু সাহ। গুরু সাহ কয় সত্যি না? তা নিবারণের ডাক বলছে, নিবারণ বাবা তোর দাদারা এসে কয় তোর নাকি 36টে গাই আছে গোয়ালে, তাই না? বাবা ও গাই তো আমার না, সব তো তোমার না।
যদি আমার ভাই কথা নিবি কালকে ওই 36 টাকা আমি বিক্রি করে যে টাকাটা আমার এনে দিয়ে যাবো, কারণ ওই টাকাটা আমার খুব দরকার। নিবারণ কথা দিয়ে গেছে, ঠিক আছে বাবা আমি কালকেই তোমার সব গাড়ি বিক্রি করে নিয়ে তোমার আমি টাকা দিয়ে যাবো। বাড়ি চলে গেছে বাবা, গভীর রাত হয়ে গেছে কিন্তু নিবারণের চোখে ঘুম নাই। ভাবতেছে বাবা গুরুচন্দ্রে তো কথা দিয়ে আসলাম যে সব বিক্রি করে তোমার দেবো, কিন্তু আমার এই বাঘে তো সব গরু তো আমার না, ভাই দেরও তো বাঘ আছে, যদি ওরা কেউ না দেয় তাহলে বাবা গুরুচন্দ্রে দিয়া কথা আমি আর রাখতে পারবো না। তাই ভাবতেছে আর 2 চোখের জন্য লোক বাসাই ঢুকি। এমন সময় দাদা মহেশ এসে জিজ্ঞাসা করলো, ভাই নিবারণ তোরা তো চিন্তা কেন? কয় বাবা দাদা গুরুচন্দ্রে কথা দিয়ে আইছি, বাবা কইছে আমার গোয়ালি যত গরু আছে সব বিক্রি করে বাবা গুরুচন্দ্রের টাকা দিয়ে দিতে। দাদা কয় ওরে নিবারণ তুই সত্যি বাবা গুরুচন্দ্রে ভালোবাসতে পারিস, কারণ জীবনে আমরা তো বাবা গুরুচন্দ্রের জন্য কিছুই দিতে পারলাম না, কারণ জীবনে কোনদিন গুরুচাঁদ ঠাকুর কারোর কাছে কিছু চাইনি, আর সে নিজেও তোর কাছে চাইছে, তোর মতো বড় ভক্ত জগতে আছে না। সবাই চল সকালবেলা খাওয়া দাওয়া করি, হাতে নিয়ে গেছে গরু বিক্রি করে যে টাকা হয়েছে নিবারণ নিয়ে চলে গেছে গুরুচন্দ্রের কাছে। ঘোড়াকান্দি বাবা গুরুচন্দ্রে তার চরণে ওই টাকাগুলো দিয়ে প্রণাম করছে। নিবারণ টাকা দিয়ে যখন যাচ্ছে গুরুচাঁদ ঠাকুর বলছে, ও নিবারণ বাবা টাকা তো দিয়ে গেলি, তুই 1 সপ্তাহ পরে এসে আমার সাথে তুই দেখা করে যাস। 1 সপ্তাহ পরে গেছে যখন নিবারণের কাছে ডাক দিয়ে গুরুচাঁদ জিজ্ঞাসা করছে, ও নিবারণ হ্যাঁ বাবা তোমাদের গ্রামে গাই গরু আর কয়টা আছে বাবা? নিবারণ কয় বাবা গাই গরু আর একটাও না, কারণ তুমি যেদিন আমাদের গরু বিক্রি করতে গেছিলে, যেদিন তোমার গরু বিক্রি করে টাকা দিয়ে গেলাম, পরের দিন থেকে গ্রামে মরক লেগে গ্রামে যত গরু ছিল সব গরু মরিয়ে গেছে। গুরুচাঁদ কয় নিবারণ আমি জানতাম ওই গ্রামে মরক লাগবে, গ্রামে সব গরু মরিয়ে যাবে, কিন্তু যে বিশ্বাস যে নিবারণ আমার তো সব সমস্ত কিছু সঁপে গেছে, আমার পর জীবন সমস্ত কিছু আত্মসমর্পণ করেছে, তার কিছু আমি হারাতে দিই, তাই প্ল্যান করে বিক্রি করলাম যে আমার নিবারণ যেন কোনো কিছু না হারায়। তাই সত্যিকারে যদি এই আমরা এই গুরুদেবের চরণে সমস্ত কিছু নিবেদন করতে পারতাম, তাহলে এই দেহ করে কান্ডারি হয়ে যেদিন ওই ভবনদীর পাড়ে গিয়ে দাঁড়াতাম, সেদিন ঠিকই আমাকে কান্ডারি হয়ে সেদিন ওই ভবনদী পার করিয়া দিত। তাই সেখানে দাঁড়িয়ে আমার তাদের বিজয় সরকার বলেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে চাই। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই এই মতো এমন তথ্য কথায় আমি শুনিবার চাই, তুমি কি দেখে মতুয়া হলে বড় সহজ খান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান, বৈষ্ণবের ভাবধারা যায় আমি দেখিবারে পাই, প্রিয়ের মতো সভা হয় ভাই কথা মিথ্যা নাই,
নিবেদন করিবে আর হস্ত ধর্ম লয়ে নিজ নারী গৃহে থেকে নাসিবার শক্তি ব্রহ্মচারী গৃহে থেকে নাসিবার কষ্ট ব্রহ্মচারী কেমন করে হয় সেই কথাটি সঠিকভাবে তুমি দেবে পরিচয়। তৃতীয় প্রশ্ন তোমার ধরে রইল নিবেদন সূক্ষ্ম সনাতন ধর্মতত্ত্ব করবে নিরূপণ সনাতনের মধ্যে সূক্ষ্ম সত্তা অন্তরায় সেইভাবে তুমি জবাব তুমি বলে যাবে চাই। আবার দেখি হরিদাসের পাশে গুরুদা বসাবতে যায় তারে নাকি পতিত পাবন বাবা গুরুসার বসে পায় হরিচাঁদের পুত্র গুরুসা কেমনে পতিত পাবন হয় সেই কথাটি ধরে ধরে বিষয়। আরেক প্রশ্ন শেষে আমি দিয়ে বলতে যাই হরিচাঁদ গুরু তাদের পাশে ভক্ত পূজা বসে চাই। এই যে অশ্বিনী গোস্বামীর নামে ভক্ত জয় ভ্রমে যাই হরিচাঁদ গুরু তার অশ্বিনী চেপে প্রেমানন্দ নিজাই তাহলে কোনভাবে বিবাহিত হলে এই ভক্ত পূজা পায় সঠিকভাবে ধরে ধরে তুমি পুরে পরিচয়। পাঁচখানি প্রশ্ন হকারে করলাম উত্থাপন এক এক করে ধরে ধরেছে দিবে সমাধান। যাক তবে বেশি কথা বলবো কি কারণ আমার মতোই আমি এবার পরিশ্রম করবো এরপর মহানন্দ সভাতে আসিবে তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয় কোন ভাবে ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয় আমি কেন তারে এবার বলতে বেশি যাই বেশি বলে আমার আর প্রয়োজন নাই। পাঁচখানি প্রশ্ন তারে করে গেলাম গান এক এক করে সেই আবার দিবে সমাধান। প্রথম প্রশ্ন করলাম তারে বলো হে বসাই মতুয়া তত্ত্ব কথা জানিবারে চাই মতুয়া কিভাবে হলে পরে ভাই তারেই আবার জগতে মতুয়াদের কাজ সেই তত্ত্ব বলবে তুমি সভ্য সভা চান তোমার কথা শুনবে না বা শুনবেন গান। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন তুমি এবার বলো দেখি সবার শ্রবণ করিবে গান অষ্টকর্ম লইয়ে নিজ নারী গৃহে থেকে নাসিবান স্ত্রী ব্রহ্মচারী গৃহে থেকে নাসিবান কেমন করি হয় সেই কথাটি সঠিকভাবে দেবে পরিচয়। তৃতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন সূক্ষ্ম সনাতন ধর্মে আমরা করবে নিরূপণ সূক্ষ্ম সত্তা কোনটুকু তাই তুমি দেবে এবার সঠিক পরিচয়। সূক্ষ্ম সত্তা সনাতন মধ্যে কোনটুকু আছে সেই কথাটি বলবে তুমি সভ্য সভা পাবে। ওই তাদের পুত্র এবার যিনি গুরু চান তারই এবার জগৎ মাঝে বলতে ভগবান তারই এবার দেখি আবার প্রতিস্থাপন পায় তারই এবার প্রতিস্থাপন গম কিসের গায় পাঁচ ভাই প্রতিস্থাপন দেখিবারে পায় তাই এবার লিখেছে তার তার রসাই জয় জয় হরিদাস জয় কৃষ্ণদাস জয় শ্রী কৃষ্ণদাস জয় গৌরীদাস জয় শ্রী স্বরূপদাস পঞ্চ সহদাস পবিত্র পাবন অর্থ হইয়া অবদান পাঁচ ভাই পঞ্চটা প্রতিস্থাপন পায় তাই গুরুদাসকে প্রতিস্থাপন গলো কিসের গায় সেই কথাটি বলবে তুমি সভ্য সভা চান তোমার কথা শুনবে এবার আসেন জ্ঞান গান ছেলে একটা প্রশ্ন করে গেলাম গান তুমি এবার বলো দেখি সবার সবন হরিচাঁদ গুরু তাদের কাছে ভক্ত পূজা পাই কোনভাবে বিধান করলে সেই পূজা পাই কোনভাবে বিধান করলে ভক্ত ধরে যায় সেই কথাটি বলবে তুমি দেবে